আমি খারাপ নারীবাদী কেন এটা আগেই বইলা ফেলি তাইলে যাই। খারাপ 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 না খারাপ নারীবাদী কারণ হচ্ছে নারীবাদ জিনিসটা এরকম যে সে এমন না যে বেটাদের হেইট করে, ব্যাপারটা কিন্তু এরকম না। আমাদের ইকুইটি দরকার, সাম্যাবস্থাটা জন্য আমরা কথা বলি। কিন্তু যেই নারীবাদীরা মনে করেন কোন একটা মেয়ে অন্যায় করছে তখন আইসা কানবে, থাক বাদ দেও, বেটি মানুষ অন্যায় করছে তো কি হয়েছে ভাই, কেন ভাই? এই যে যেমন আপনার প্রিয়, আপনি যার জন্য 2 ঢোক জল বেশি খান ফরিদ ভাই, আপনার প্রিয় সুন্দরী উপদেষ্টা রেজানা বেলা, ওর নাম আমি রেজানা বেলাই বলবো। এই বেলাপা সে যে আগাম কুকাম করতেছে, এখন তাকে কিছু বলা মানে তখন আবার তাদের খুব গায়ে লেগে যায় যে হ্যাঁ একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে কেন বলো ভাই। এখানে একটা এই যে টিটো ভাই যে এতক্ষণ জাহাঙ্গীরকে ল্যান্ডটা করে ট্রস ট্রস করে দিল, কেউ কি বলছে কিছু যে জাহাঙ্গীরকে কেন বলতেছো? এই জায়গায় যদি বেলাপা থাকতো তাইলেই দেখতেন কতজন ফোস করে চলে আসতো, হ্যাঁ বেলাকে এভাবে বলছো কেন। ঠিক যেমন আমাদের সৌয়ামী আপাকে যখন আমরা কিছু বলি তখন চলে আসে, হা হা করে তেরে আসে যে মনামি আপা, হ্যাঁ নাম স্বামী বললাম, মনামিটাও বলে দেয়, আসল নামটা তো বলা উচিত, কষ্ট করে তার বাপ মায়ের রাখছে। তাই মনামি আপাকে যখন কিছু বলে তখন আবার চলে, সে একটা মেয়ে হয়ে একটা মেয়েকে বাজে কথা বলে। ভাই যখন বলি নুনুসের ধন বলি তখন কিন্তু কারো সমস্যা নাই, তখন কিন্তু আবার আমার চরিত্রটা খারাপ হয়ে যায়, বুঝতে পারছেন? তখন কিন্তু বলে না যে একটা বেটা মানুষকে কেন এভাবে বলতেছো, বুঝতে পারছেন তফাৎটা? এই জন্য আমি খারাপ নারীবাদী, বেটা বেডি কাউরে ছাড়ি না। যারা অনেকে মনে করেন যে ফেমিনিজম প্র্যাকটিস করে বা ফেমিনিস্ট হইতে চায়, তারা করে কি মেয়েদের দোষ ত্রুটি ভুল ভ্রান্তি সব ক্ষমা করে দেয়, যে এগুলো বলা যাবে না, বললে কি হবে, সোসাইটি তো মেয়েরা এমনি পিছায় আছে, এগুলো সামনে আগে ধরে ব্লা ব্লা বুঝিচুকি আর কি, বুঝেন নাই? এগুলো বংচং বুঝে আসলে কোনো কাজ নাই। যেটা ট্রু সেটাকে ট্রু বলেই স্টাবলিশ করতে হবে, এর কোনো ব্যত্যয় হওয়া যায় না। যেমন আজকে আমি দেখলাম বদিউল আলম মজুমদার, টিটু ভাইয়ের প্রিয় মনে হয় লোকটা, সে বলতেছে কমিশনের দায়িত্ব পালন করছি কিন্তু সরকারের অংশ ছিলাম না। বদিউল আলম মজুমদার কেমন চিনি না। চিনেন চিনবেন না কি জন আশ্চর্য। আচ্ছা ওকে তোকে যাবেন বদিউল যদি না আসলে তো তোকে যাবেন। আচ্ছা বলেন ইন্দ্রা। বলছে কমিশনের দায়িত্ব পালন করলেও সরকারের অংশ ছিলাম না। আপনি মানে বুঝতে পারছেন? মানেটা বুঝছেন? এটা হয়ে আঙ্গা বললো বইয়ের দায়িত্ব পালন করি নাই। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, এটা হয়ে গেছে সেই রকম। আমাদের যে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদুর রহমান আছে, সে বলছে রোহিঙ্গাদেরকে পাসপোর্ট দিচ্ছে, কিন্তু তার মানে এই না যে ওরা বাংলাদেশের নাগরিক হয়ে গেছে। আই মিন সিরিয়াসলি, মানে এটা যে আমার কাছে কি পরিমাণ হাস্যকর লেগেছে, মানে আমি দেখেছি শুনেছি, মানে তাহলে কি চোদনা আমি তাহলে চোদনা না আপনার কাছে না। টিটো ভাই কই না থাকেন আমি ভুলে গেছি, সুইডেন। টিটো ভাই সুইডেনের পাসপোর্ট ধরেন এক সময় পাবেন, কিন্তু সে সুইডেনের নাগরিক হবে না, বুঝতে পারছেন? ব্যাপারটা হয়ে গেছে এরকম। রোহিঙ্গারা বাংলাদেশের নাগরিক হইতে পারবে না, কিন্তু বাংলাদেশের পাসপোর্ট নিয়ে সারা দুনিয়া আকাম কুকাম যা কিছু করে বেড়াবে। আপনি বড়জোর এই কথাটা বলতে পারেন যে আমি যখন সুইডেনের পাসপোর্ট পাবো আমি সুইডিশ হব না, এইটা আপনি বড়জোর বলতে পারেন। হ্যাঁ আপনি সুইডিশ হতে পারবেন না, আমি আর আজীবন বাঙালি থাকবো, বাঙালি থাকবেন, বাট আপনার নাগরিকত্ব হয়ে যাবে সুইডেনের। সে বলতেছে রোহিঙ্গারা পাসপোর্ট বাংলাদেশের পাবে কিন্তু তারা বাংলাদেশের নাগরিক হবে না। আরে রোহিঙ্গাদের তো আমরা কেউ বাঙালি বলতেছি না। একটা নাগরিকের বেসিক আইডেন্টিটি কি হয়? এনআইডি কার্ড হয়, ড্রাইভিং লাইসেন্স হয়, পাসপোর্ট হয়। সেখানে সে পাসপোর্ট হচ্ছে সব ফাইনাল ধাপ, যেটা দিয়ে আপনি ইন্টারন্যাশনালি নিজেকে রিপ্রেজেন্ট করতে পারেন। ইন্দ্রা আমি আরেকটু আপনাকে যদি আরেকটু ক্লিয়ার করি, এনআইডি আর আইডি দুইটা কিন্তু দুই জিনিস। আমার যে এই যে আইডি কার্ডটা, এই আইডি কার্ডটা কিন্তু হচ্ছে গিয়ে মানে এটা কিন্তু ইয়া না, মানে এনআইডি না, এটা কিন্তু আইডি। আইডি আর এনআইডি দুইটার মধ্যে পার্থক্য আছে, কিন্তু আপনি পাসপোর্ট বাংলাদেশে শুধু এনআইডি আছে না, আইডিও থাকার কথা, আইডিও থাকার কথা যদি না না নাই সেটা তো আমি জানি, কিন্তু এনআইডি হওয়ার আগে এনআইডি বাদ দিয়ে কিন্তু পাসপোর্ট এখানে আপনারা কয়বার করছেন জানি না, আমার হচ্ছে গিয়ে 5টা পাসপোর্ট আছে মোট, মানে 5টা পাসপোর্ট বাংলাদেশেরই আর কি, আবার অন্যভাবে নিয়েন না। প্রত্যেকটা পাসপোর্ট করার আগেই হচ্ছে আমার প্রথম পাসপোর্ট হয় 99 সালে, ওই প্রত্যেকটা পাসপোর্ট করার আগেই আমাকে
আমি যে বাংলাদেশের নাগরিক সেটা আমাকে প্রমাণ করতে হয়েছে। লাস্ট ধরেন আমি যখন আইডি কার্ড দিয়ে যখন সম্ভবত মানে আমি একটা চাকরি করতাম, ওই চাকরিটা ছেড়ে দেওয়ার আসার পরে আমি ওই আইডি মানে করতে হয়, সারেন্ডার করতে হয়। সারেন্ডার করে তারপরে অ্যাজ অন্য লোক আর কি আপনাকে করতে, তখন হচ্ছে গিয়ে আপনি ন্যাশনাল আইডি কার্ডের একদম স্পষ্ট, আপনার ন্যাশনাল আইডি কার্ড না থাকলে আপনি কোনোভাবে করতে পারবেন না। যদি আপনি শিশু হন, বাংলাদেশের হিসেব মতে যদি আপনি শিশু হন, অর্থাৎ শিশু যাদের হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড হওয়া সম্ভব না, তাদের জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করতে পারেন। তার মানে কি ন্যাশনাল আইডি শব্দটার মানে কি ইন্দ্রা? ন্যাশনাল আইডি মানে জাতীয় পরিচয় পত্র। আপনার ওই দেশের ন্যাশনালিটি আপনি হোল্ড করেন। কোন মাদার চোদ্দদের লেখাপড়া করাইছে? কোন মাদার চোদ্দদের এই সব মানে আমলাগিরি শিখাইছে? ইন্দ্রা, সমস্যা হয়েছে কি জানেন? মানে আমার এখন মানে উপরের দিকে থুথু ফেলতে হচ্ছে, আমি জানি এটা আমার নিজের মুখে পড়বে। যখন বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে তখন এদের বিচার করা হবে না, এটা হচ্ছে প্রবলেম। বলেন, সরি। পার পেয়ে যাবে কতদিন টিটো ভাই? 72 সালে বঙ্গবন্ধু যখন বলছে যে যারা সরাসরি রাজাকার ছিল এদের বাইরে বাকিদের মাফ করে দাও, কেন করে দিছে বলেন? কারণ ওনার মানে ওনার শারীরিক কাঠামো যেরকম বিশাল, ওনার হৃদয়টাও বিশাল ছিল। উনি ভাবতেও পারেন না যে বাঙালিরা কোনোদিন ওনার সাথে বেইমানি করবে। ওনার কনফিডেন্স এই লেভেলে ছিল যে পাকিস্তানিরা আমাকে মারতে পারে না, বাঙালিরা আমাকে কেন কিভাবে মারবে? অথচ দেখেন সেই বাংলাদেশ সেনাবাহিনীর হাতে বঙ্গবন্ধু খুন হয়েছেন। উনি কিন্তু আরেকজন সেনা প্রধানও জিয়াউর রহমানকে সেনাদের হাতে মরতে হয়েছে। সেইটা পরের হিসাব। সে মানে তার শারীরিক কাঠামো, তার হৃদয় তো বঙ্গবন্ধুর সাথে তুলনার যোগ্য না, তার পজিশন ডিফারেন্ট। মানে কাকের গুস্ত খাইছে সেটাও বলছি। এখানে আমার একটা কথা আছে, কথাটা হলো গিয়ে এই যে জিয়াউর রহমানের সেনাদের হাতেই মরার কথা। হ্যাঁ, জিয়াউর রহমানের করে। এক মিনিট ইন্দ্রা, আমি ব্যক্তিগতভাবে জানি, এটা হয়তো অনেক লোক এটি নাও জানতে পারেন। সেটি হচ্ছে বাংলাদেশের ইতিহাসে সেনাবাহিনীর নিজের ফোর্সের সৈনিকদেরকে কি পরিমাণ খুন করা হয়েছে এইটির সত্যিকারের সংখ্যা কোনোদিন বের করা সম্ভব না। এরকমও বলা হইতো যে সে ডান হাত দিয়া নাস্তা করতো আর বাম হাত দিয়ে গুলি করে সোলজার মারতো। আমি আপনাদেরকে একটা কথা বলি, বাংলাদেশ সেনাবাহিনীতে যে ব্যাটালিয়ন গুলো হয় সেগুলো কিভাবে হয়, যেমন ধরেন 1 ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন, 2 আর্টিলারি ব্যাটালিয়ন বা এরকম ফার্স্ট ইনফেন্ট্রি ব্যাটালিয়ন, সেরকম একটি ব্যাটালিয়নের নাম ছিল 22 বেঙ্গল রেজিমেন্ট। 22 বেঙ্গল রেজিমেন্ট নামে কোনো রেজিমেন্ট কিন্তু এখন নাই, কারণ 22 বেঙ্গল রেজিমেন্টকে খুব অল্প সময়ের মধ্যে মাটির সাথে মিশিয়ে দিছে বুলডোজার দিয়ে জিয়াউর রহমান। এইটি যারা চাকরি করে তারা প্রত্যেকে জানে 22 বেঙ্গল রেজিমেন্টকে জিয়াউর রহমান, তাহলে তারে মারবে না কারে মারবে? আমারে? জিয়াউর রহমানের তো ওইভাবেই মরা উচিত। জিয়াউর রহমানের যে কাইটা কুচি কইরা মানে পরমাণু ভাগ কইরা যে কুত্তারে দিয়া খাওয়ায় না, এইটা হলো জিয়াউর রহমানের ভাগ্য। সরি, বলেন। টিটো ভাই আজকে আমার কথাই কইতেছেন, আমি রাগ করে যাবো। আমি তো ভাবতেছি আপনি আমার গালাগালি শুরু করেন। প্লিজ ক্যারি অন। সেনাবাহিনীর কথা কইতে গিয়ে যেখানে চলে গেলেন সেখান থেকে আবার ঘেটি ধরে নিয়ে আসলাম। সেটা হলো যে আমাদের ওয়াকার ইউনূস সাহেব বলেছে ইলেকশন না হওয়ার কোনো চান্স নাই। আমাদের প্রিয় সেনাবাহিনী, আমাদের প্রিয় শান্তিতে কি জানি আছে না তাদের, মানে টিটো ভাই মাইন্ড করতে পারেন, আপনার ছেড়ে আসা ডিফেন্স, তো ওরা এরকম শান্তিতে সমুদ্রে কি যেন মনে আসতেছে না, যাই হোক বাদ দিই। তো তারা এখন দেশের শান্তি রক্ষায় ইলেকশন, হ্যাঁ এইটা সুন্দর কথাটা। তো এরকম করবে, নৌবাহিনী প্রধান ছাগলের মতো 2 খান দাড়ি রাখছে, ওর চেয়ে আমার দাড়িও বেশি। আমি যদি ঠিকঠাক মতো প্লাক না করি আমার দাড়ি ওর চেয়ে বেশি হইব কাউন্ট করলে, ট্রাস্ট মি। তো সেই কিছু কর নাই, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচাইছে। ওই দাড়ি ওই ছাগলা দাড়িটা সে বলতেছে আমরা যুদ্ধ জাহাজ রেডি রাখবো। ভাই ইলেকশনের যুদ্ধ জাহাজের ফাংশন কি? মানে ইলেকশন হচ্ছে বাংলাদেশে, অন্য কোনো দেশের সাথে তো না যে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ রেডি রাখবে, সাগর নদী পার হইয়া যাবে ওইখানে। যুদ্ধ জাহাজ যদি রেডি রাখবে, সাবমেরিন রাখলে বেশি ভালো না? কোন উপর দিয়ে যাওয়ার নিচ দিয়ে যাওয়া তো বেশি ভালো, সেফ, তাড়াতাড়ি যেতে পারবো ট্রাফিক এড়ায়। সার্কাসের দেশ চলতেছে এবং সেই সার্কাসের মধ্যে আজকে
বিটিভিতে আমাদের জাতির উদ্দেশ্যে ভাষণ রেখেছেন প্রিয় গণতন্ত্রের ইমাম নাহিদ। সে ভাষণে বলেছে 18+ সবাইকে আর্মি ট্রেনিং ম্যান্ডেটরি করবে সে। আচ্ছা, খুব ভালো কথা। এখন কথা হচ্ছে ওর যে স্বাস্থ্য, ও নিজের দিকে চাইয়া দেখছে এই স্বাস্থ্য নিয়ে ওর আগে ট্রেনিং করা দরকার না, ওর আগে ফিটনেস ট্রেনিং করা দরকার না। কারণ সারাক্ষণ তোরা দুঃস্বপ্ন দেখতেছে, এই যে লিগ আইলো দৌড়া, তো লিগ আইলো দৌড়া করলে ও হয়তো দৌড়ে পিছায়া পড়বো। ওর ট্রেনিংটা কে করাবে আমাকে কোন? এই যে ধোরা সাহেব জাহাঙ্গীরের কাছে ওকে পাঠাইতে হবে না ট্রেনিং এর জন্য? ফরিদ ভাই, ট্রেনিং এর জন্য যদি ওকে জাহাঙ্গীরের কাছে পাঠানো হয়, জাহাঙ্গীর সবচেয়ে ভালো হবো কমি মাদ্রাসায় পাঠাইলে ট্রেনিং ভালো করে দিবে। হ্যাঁ, ও না, ওগুলো ট্রেনিং তো অন্যরকম ট্রেনিং, ওগুলো বলে লাভ নেই। কিন্তু জাহাঙ্গীরের কাছে যদি তাকে কি জানি আর্মি ট্রেনিং এর জন্য, মিলিটারি ট্রেনিং এর জন্য পাঠানো হয়, তাহলে কেমন হয় বলেন? সে বলতেছে 18+ সবাইকে। ভাই কেন বাংলাদেশের মানে একটা দেশের 18+ সবাইকে মিলিটারি ট্রেনিং এ ট্রেইনড হইতে হবে? কারণটা কি? বাংলাদেশ কি কোনো ওয়ার জোনের মধ্যে পড়ছে? বাংলাদেশের চারদিকে সব শান্তশিষ্ট জায়গা, এখানে তো ওয়ার জোনের মধ্যে পড়ার কিছু নাই। যদি না তারা পাকিস্তানের সাথে ফেডারেল কমিশন গঠন করে সেই 71 পূর্ববর্তী সময়ে ফিরে যাইতে চায়। কে পিপলস রিপাবলিক না কি জানি ছিল পাকিস্তানের ইয়েটা, আমি পুরোটা ভুলে গেছি। পূর্ব পাকিস্তান, রিপাবলিক অফ পাকিস্তান, ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান। এই যে মুরব্বী মানুষ দরকার, থ্যাংক ইউ। মুরব্বী মানুষ থাকলে অনেক ইনফরমেশন সহজে হাতের কাছে চলে আসে, গুগল করা লাগে না। তো এই ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান হয়ে গেলে তখন তো এগুলা লাগবে, বুঝেন না? কারণ ওই যে আফগানিস্তানের সাথে লড়াই করা লাগবে, বালুচদের সাথে লড়াই করা লাগবে, করে করে তো কমা লাগবে। এখন ওরা তো কমে আসছে, সেখানে এখানে ফ্রি যদি কামলা পাওয়া যায়, যারা মনে করেন দেওয়ার জন্য রেডি হয়ে বসে আছে। একটু আগে টিটু ভাইয়ের কথার মাঝখানে যখন আমি ফোন কাটলাম যে ওয়াটার স্যালুট দিল, ওয়াটার ক্যানন দিয়ে স্যালুট দিল এয়ারপোর্টে প্লেন যাওয়ার পরে, তো ওদের তো এটা ম্যান্ডেটরি ভাই, ওদের এটা দরকার না? সারা বিশ্ব জানে পাকিস্তান একটা টেরোরিস্ট রাষ্ট্র, অথচ বাংলাদেশিদের কত হাউস পাকিস্তানের সাথে মহব্বত। পুরনো কথা আরেকটা জানে, বিহারিস্তান। আচ্ছা, আরো মজা লাগে যখন আমি দেখি যে এই যে এখন আমি গাইল দিলে আবার হিন্দুগুলা মাইন্ড করবো, কিছু করার নাই, আই এম নট সরি ফর দ্যাট। হিন্দুগুলা নাচতে নাচতে দেখে আবার পাকিস্তানি ড্রেস পিন্ধার জন্য খুব উদলা হয়ে ঘুরে। কি ভাই, তো সমস্যা কি? 71 সালে লুঙ্গি খুইল্লা সিন্দুর। ইন্দ্রা আমার একটু ফোন কাটতেই হবে। শুনেন, এই হিন্দুদের ব্যাপারে যদি আমি বলি, তাহলে এরা আসলে বেঁচে থাকার জন্য একটা কৌশল অবলম্বন করছে, এছাড়া আর কিছু। ভাই, পাকিস্তানি ড্রেস পরে থাকা কোনো কৌশলের মধ্যে হইতে পারে না। পারে। আমি গার্লস গ্রুপে দেখি পাগলা হয়ে পাকিস্তানি ড্রেস কিনতেছে নিজের টাকা দিয়ে। কেন ভাই? কি কারণে তোকে পাকিস্তানি? আমি প্রচুর হিন্দু চিনি ভাই, যারা মনে করেন কুরবানি ঈদে মুসলমানদের চেয়ে বেশি উইশ করে, বেশি নাচানাচি করে দেখানোর জন্য যে দেখো আমরা তোমাদের সাথে কত ভালো। কিন্তু দেখেন ঘাটটা ঘুরে ওই সবার আগে মালাউন গাইল দেখায়, ও এটা জানে, কিন্তু তারপরে ওকে বেশি শো করতে হয়, সেটা ডিফারেন্ট জিনিস। বাট আমি যেটা বলতেছি যে এই যে বাঙালিরা কেন পুন মারা খাবে না? হিন্দুগুলা যে লাল হয়েছিল, সেই লাল হওয়ার পরে তাদের লজ্জা শরম তো হয়ই নাই। এখন দেখছি যেহেতু ঈদের সামনে, আমি এই জন্য কথাটা তুললাম। গার্লস গ্রুপে দেখি এরা হিন্দুগুলা স্পেশালি, মানে আমি কমেন্ট গুলাও চেক করি যখন কোনো গার্লস গ্রুপে পোস্ট দেখি যে পাকিস্তানি ড্রেসের ব্যাপারে, পাকিস্তানি প্রোডাক্টের ব্যাপারে, দেখি হিন্দুগুলা নাচতে নাচতে ওগুলো পরে। কারণ ওদের পূর্বপুরুষদের ইতিহাস ভুলে গেছে, ওদেরকে কিভাবে খুঁজে নাম এবং সিঁদুর শাখা দেখে মার্ডার করা হয়েছে, এটাকে ওরা ভুলে গেছে। মুসলিমগুলো তো মোনাফেকি, তাদের কথা বাদই দিলাম। এরা মোনাফেক না হলে কি জামাত সাপোর্ট করতো মুসলিমগুলো কোনোদিন? এটা সম্ভব যে জামাতের প্রতিষ্ঠাতা তার মৌদিদির ছেলে, সে বলে আমরা কোনোদিন জামাত ইসলামকে আমাদের বাড়ির চৌহদ্দিতে ঢুকতে দেয় না। আমার বাপ আমাকে ইসলাম কি জানি ইংলিশ মিডিয়ামে পড়াইছে, এই জামাত ইসলাম আমাকে সাপোর্ট করতে দেয় নাই কোনোদিন। কারণ আমার জানে, এবং সে তার সংসদে না কোথায় যেন অবাক হয়ে বলছে যে আমি অবাক হয়ে যাই বাংলাদেশের মানুষ কিভাবে যে দলটা বাংলাদেশ চায় নাই সেই দলটা বাংলাদেশে রাজনীতি করে। এটা একটা বাংলাদেশ একটা বিরল দেশ, এই কথা সে বলছে। এবং বাংলাদেশে আসছিল মনে হয় 2013 সালে, তখনও কে একজন বলে গেছে যে বাংলাদেশ এরকম অদ্ভুত কেন? কারণ বঙ্গ হইছে বেইমানের যাচ্ছে। এই যে বঙ্গবন্ধু বলছিলাম যে কথায় আমি ছিলাম, টিটো ভাই বারবার আমার পক করে মানে ডিস্ট্রাক্ট করে দিছে। বঙ্গবন্ধু বলছিল বাঙালিরা বেইমান হইতে পারে না, আমি বিশ্বাস করি না। কিন্তু আজকের দিনে দাঁড়ায় এটা সত্য, বাঙালিদের যে বেইমান বাংলাদেশে আর কোথাও নাই। বাংলাদেশ বলতে সরি আমি ভুল বলছি, পৃথিবীতে আর কোথাও নাই এত বড় বেইমান। দেখেন বাঙালি লোকজন ইউরোপ যাবে, আমেরিকা যাবে, তারপর ধরেন জার্মানি তো ইউরোপের মধ্যে, সরি আমি ভুল বলতেছি, রাশিয়া যাবে, চায়না যাবে, জাপান যাবে, গিয়া ওখান থেকে যাবে বাংলাদেশে জামাত আসুক, বাংলাদেশ যেন আফগানিস্তানের মতো চলে। কেন?
লজিকটা কি আমাকে বলেন। তাকে যদি বলেন যে তাইলে তুমি যদি তাই চাও তাহলে তুমি ইউরোপ, আমেরিকা, রাশিয়া, চীন, জাপান, কোরিয়া ছেড়ে তুমি আফগানিস্তানে যাও। না, আমি আফগানিস্তানে যাব না। কেন? ওখানে জীবন মান উন্নত না, ভালো না, মেয়েদের স্বাধীনতা নাই। তখন এই যে আমার এবার ইন্টারেক্ট করতো তখন আরো জামাল ভিরা পাগলা হয়, 3টায় টিমের হালি বেচবে, 5টায় বেচবে না। না, তখন জামাল ভিরা পাগলা সে হয়। সে আবার বাংলাদেশে জামাতি শাসন চায়, কিন্তু নিজে বাংলাদেশে থাকবে না, নিজে 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 থাকবে যাবে না। ইহুদি নাসারাদের দেশে, খ্রিস্টানদের দেশে, যেখানে নিজের ইচ্ছা মতো গিয়ে চিল্লানো যাবে, আমি আমি আমার মতো নামাজ পড়ার জায়গা চাই, আমি মাইনরিটি, আমাকে তোমরা সেখানে সে মুসলিম ভিকটিম কার্ড খেলবে, বুঝছেন? 20 বছর বারে চাকরি করে ওই বারের টাকাতে বাংলাদেশে মসজিদ বানায় আর কয় যে সরিয়া আইন চাই। পারফেক্ট। বাঙালি কিরকম উঁচু, মানে এই চোদ্দ জাতি। প্রথম তো আমার একদম আমার বাড়ির পাশেই আছে, মানে আমি সুইডেনে আমি যেখানে থাকি আমার বাড়ির পাশে এই মানে আমি আপনি আছেন মানে যেকোনো একটা ফ্যামিলিকে চিনি, তারা হচ্ছে গিয়ে রেগুলার মসজিদ মাদ্রাসায় টাকা দেয়, কিন্তু তারা 2টা বারের মালিক এই সুইডেন। সুবহানাল্লাহ। জি ইন্দ্রা, আপনারা আজকে খুব ডিস্টার্ব যেটা করতেছি আমরা। বলতেছিলাম যে বলেন। বাঙালি হয়েছে সেই রকম মোনাফেক জাত, যারা বাংলাদেশে খুব ভালো থাকবে টাকবে, ঠিক আছে, খুবই সুন্দর, তারা ট্যুরে যাবে, ট্যুরে যে দেশেই যাক, সৌদি আরব বা এই টাইপের আরব দেশ বেদে যে দেশেই যাক, গিয়ে প্রথম কথা হয়েছে হালাল ফুড খাবো, দ্বিতীয় কথা হয়েছে সস্তায় মদ কই পাবো, তৃতীয়টা আমি আর পাবলিকলি বললাম না। ওটা আমরা বুঝে নিয়েছি। বুঝে নিয়েন, আমার মুখ খারাপ, আমি এত খারাপ কথা আর বললাম না, যে আমি তো এমনিই খারাপ। তো দেখেন, তারা ফুড খাবে হালাল, তারা সাথে বউ থাকলে বউয়ের মাথায় থাকবে 7 হাত ঘোমটা, নিজে পরবে 3/4 প্যান্ট, কিন্তু আবার মদও খুঁজবে, বউ বাচ্চাকে হোটেলে রেখে সে গিয়ে মদ খায় আসবে। আমি নিজে একটা ব্যক্তিগত এক্সপিরিয়েন্স শেয়ার করি, যদিও আজকের যেহেতু আমাদের টপিক নাই এখানে, প্রচুর অন্য মানে আমাদের কথা ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছে, তারপর আমি এই কথাটা বলবো। আমি 19 সালে কোরিয়া থেকে যখন ফিরি, তখন আমাদের ট্রানজিট ছিল চায়নার গুয়াংজুতে। তো ওইখান থেকে যখন বাংলাদেশের জন্য যাত্রা করি, কোরিয়া থেকে গুয়াংজু আসছি, গুয়াংজু থেকে আবার বাংলাদেশ, সেকেন্ড প্লেনটাতে যখন উঠলাম, প্লেন ভরা দেখলাম বাংলাদেশি কোনো একটা কোম্পানির লোকজন গেছিল ওইখানে, একসাথে ফিরতেছে, সবাই একসাথে যে একসাথে ফিরে না, প্লেনটা ছাড়ছে কি ছাড়ে নাই, ট্রাস্ট মি, মানে সবাই পাগলা হয়ে মদ খাওয়া শুরু করছে। এবং আমি একা একটা জিন্স টপস পরা মেয়ে, একটা বাচ্চা নিয়ে ট্রাভেল করতেছি, এটা নিয়ে তাদের খুব জেনি শুরু হয়ে গেছে। আবার ট্রেন, মানে সবচেয়ে মজার বিষয়টা কি, আমি তো মনে করেন কানে ইয়ারফোন গুঁজে সিনেমা দেখতেছিলাম, আবার মানে মাঝে মাঝে অফ করে তাদের নটাঙ্কি বাজিও শুনতেছি, হ্যাঁ এই মদটা খাবো না ওই মদটা খাবো, বহুত কথাবার্তা। আবার হালাল ফুড খাইছে চায়নাতে খুঁজে খুঁজে, বুঝেন, কিন্তু প্লেন ওইটা কিন্তু তারা মদ খাইতেছে। আচ্ছা, যখন বাংলাদেশের কাছাকাছি চলে আসলো না, ঝটপট তারা দেখলাম প্রত্যেকেই একদম ওয়াশরুমে লাইন লাগাই দিছে, গেল, ফ্রেশ হইলো, মুখে চোখে পানি দিল, মানে ফ্রেশ ট্রেশ হয়ে নাইমে আসছে, বাসায় যেন কোনো মতেই কি ধরা না খায়। না 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 না, চায়না গেছি বলে কি আমরা হালাল কিছু হারাম কিছু খাই আসছি নাকি? আর প্লেনের ফ্রি মদ আমরা কখনো খাই না, আমরা শুধু ডুডু খাই। তারা এত ভালো লোক, মানে এই যে বাঙালির যে ক্যারেক্টারটা, এটা বলার কারণ হইলো বাঙালি এত হিপোক্রিট জাত ভাই। না 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 না, এখানে আমার আবার একটু আপনাকে পিংস করতে হবে। মুসলমান বাঙালি না, ওইটাও না, মুসলমান বাঙালি না, বাঙালি মুসলমান বলে কিছু হয় না, এটি আপনাদের একেবারে কমপ্লিট একটি ভুল সিলেক্টেড শব্দ। শব্দটা হবে বাংলা ভাষী মুসলমান। সরি, বাংলা ভাষী মুসলমান। বাংলা ভাষী মুসলমান, এবার বলেন। বাংলা ভাষী। হ্যাঁ ইন্দ্রা, ক্যারি অন। এদের এই মোনাফিকি আচরণ দেখেন, একই সাথে তারা মদ খাইতেছে, একই সাথে তারা বিদেশে হালাল খাবার খুঁজতেছে, আবার ওই যে কি জানি কয়, নারীও খুঁজতে, সবই ঠিক আছে, কিন্তু আমি কেন জিন্স টপস পরলাম, একা একা ট্রাভেল করতেছে, এটাতে তাদের খুব অ্যালার্জি হয়ে গেল। ডিফারেন্সটা বুঝতে পারছেন? এরা প্রত্যেকে উন্নত দেশে যাবে, উন্নত দেশে ঘুরবে ফিরবে খাবে, বাট নিজের দেশে যাবে শরিয়া আইন। কারণ শরিয়া আইন যদি বলেন, এদেরকে খেয়াল করে দেখবেন যে রিসেন্ট টাইমে নারীরা বাংলাদেশে বেশ বেশ কন্ট্রিবিউট করে, কিন্তু সংসারে যার সংসারে ভালোই কন্ট্রিবিউট করে, যেন অনলাইনে কাজ করে হোক, অফলাইনে কাজ করে হোক, যাদের অনলাইন বিজনেস আছে তারা বিজনেস দিয়ে, যারা চাকরি করেন না ছোটখাটো যেটাই করেন না কেন, বা মানে অনেক এন্টারপ্রেনার আছে, সব মিলায়। তো বউয়ের তরফ থেকে যখন একটা ভালো অ্যামাউন্ট সংসারে কন্ট্রিবিউট হয়, তো যে একটা স্টেবল একটা লাইফ, ছেলেদের যে মজাটা যে আসছে, যে আমার একার সংসারটা টানতে হচ্ছে না, এরা দেখবেন ইনায় বিনায় আবার কিন্তু একটা ন্যারেটিভ স্ট্যাবলিশ করতে চায় যে না 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 না, মেয়েদের কাজ করা, বাইরে কাজ করা খারাপ সেটা না, বাট শালীনতা রাখতে হবে।
হ্যাঁ, শালীনতা যেমন আমার কাছে শালীনতা একরকম, টিটো ভাইয়ের কাছে আরেক রকম, তেমনি আমাদের চুম্মা শফিকের কাছে আরেক রকম, যে কারণে তার কাছে ওয়ার্কিং ওমেনদের প্রস্টিটিউট মনে হয়েছে। তার নিজের বউ কিন্তু আবার ডাক্তার, এটা খেয়াল কইরা।